শুভ সকাল বন্ধুরা। আজ হলো 30 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন গর্গের মৃত্যুর ঘটনার ন্যায় বিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ থেকে প্রতিবাদী আন্দোলনে বসছেন অখিল গগৈ। কেন নিষিদ্ধ দ্বীপে জুবিনকে নিয়ে যাওয়া হয়েছিল প্রশ্ন গরিমার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ থাকলে জুবিনের আত্মা শান্তি পাবে বললেন জুবিনের স্ত্রী। গুয়াহাটির বর্ষাপড়া স্টেডিয়ামে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। গুয়াহাটিতে জারি যান চলাচলে নিষেধাজ্ঞা। হরিয়ানা কংগ্রেসের প্রদেশ সভাপতি রাও নরেন্দ্র সিং ভূপেন হুডাকে বিশেষ দায়িত্ব। জোর ধাক্কা মোদী সরকারের, কেন্দ্রের বৈঠকের ডাক প্রত্যাখ্যান লেহর আন্দোলনকারী সংগঠনের। বাংলা হয়ে রেলপথে জুড়ছে ভারত ভুটান, 89 কিলোমিটার দীর্ঘ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের। এবং সর্বশেষ খবরটি হল, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা বাতিলের আর্জি প্রাক্তন বিজেপি নেতা প্রাজ্জ্বল রেভান্নার। কর্ণাটক হাইকোর্টে আবেদন। এবারে শুনুন বিস্তারিত খবর। জুবিন গর্গের মৃত্যুর ঘটনার ন্যায় বিচার এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ থেকে প্রতিবাদী আন্দোলনে বসছেন রাইজোর দলের সভাপতি শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত তার আন্দোলন চলবে বলে সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি। পাশাপাশি অজয় ফুকন এবং ভিক্টর দাসকে শীঘ্রই মুক্তির দাবি জানিয়েছেন অখিল গগৈ। তিনি অভিযোগ করেন, জুবিন গর্গের মৃত্যুর ঘটনার তদন্তে রাজ্য সরকারের গাফিলতি রয়েছে। রাজ্য কিছু একটা লুকোতে চাইছে। তার প্রশ্ন, ন্যায় বিচার দাবি করা কি রাষ্ট্রদ্রোহ? মানুষ অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সরকারের গায়ে লাগছে কেন? অখিল বলেন, জুবিন গর্গের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে রাজ্যের মানুষ সন্দেহ করছেন। এই মর্মান্তিক ঘটনায় রাজ্যের রাজনৈতিক সামাজিক জীবন স্তব্ধ হয়ে রয়েছে। এমন রাইজোর দল খুব শীঘ্রই রাজ্যের সব বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকে বসে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঠিক করবে বলে জানিয়েছেন অখিল গগৈ। অপরদিকে কেন নিষিদ্ধ দ্বীপে জুবিনকে নিয়ে যাওয়া হয়েছিল প্রশ্ন গরিমার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ থাকলে জুবিনের আত্মা শান্তি পাবে বলেছেন গরিমা শইকিয়া গর্গ। এখনও স্বামী হারানোর সুখ কাটিয়ে উঠতে পারেননি আসাম আইকন জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ। এখনও চোখের জল ফেলছেন তিনি। এরই মধ্যে মাঙ্গলিক কাজকর্ম সেরে ন্যায় বিচারের দাবিতে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে এজাহার দাখিলের 48 ঘন্টা পরও পুলিশ অভিযুক্তদের করায়ত্ত করতে না পারায় রাগে ক্ষোভে ফুঁসছেন গরিমা। গরিমা জুবিনের মৃত্যু নিয়ে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমার ন্যায় লাগে, আমার বিচার লাগে। সিঙ্গাপুরে কেন নিয়ে যাওয়া হয়েছিল জুবিনকে এমন প্রশ্নও তুলেছেন তিনি। তার প্রশ্ন, যে মানুষটা সবার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, সবাইকে ভালোবাসতেন, তাকে নিয়ে এই ষড়যন্ত্র কেন? তিনি কি দোষ করেছিলেন? জুবিন কার কি ক্ষতি করেছিলেন? নিজের জন্য, পরিবারের জন্য কিছুই করেননি। গরিমা বলেন, আমি জানতে চাই জুবিনকে কেন ইয়টে নিয়ে যাওয়া হয়েছিল। জুবিন শিশুর মতো ছিলেন, তাকে কিছু বুঝালে বুঝতেন। সঙ্গীত অনুষ্ঠানে গিয়ে কেন অসুস্থ জুবিনকে নিষিদ্ধ দ্বীপে নিয়ে যাওয়া হয়েছিল? নিষিদ্ধ দ্বীপে গিয়ে আমোদ প্রমোদের কি প্রয়োজন ছিল? গরিমা গর্গ বলেন, সিঙ্গাপুরের যে দ্বীপে জুবিনকে নিয়ে যাওয়া হয়েছিল সেই দ্বীপটি কোয়ারেন্টাইন দ্বীপ নামে পরিচিত। কোভিড অতিমারির সময় কোভিডে মৃতদের ওই দ্বীপে ফেলা হতো, তাই ওই দ্বীপে কোনো মানুষ যান না। সেই দ্বীপে কেন জুবিনকে নিয়ে যাওয়া হলো? সাফ প্রশ্ন জুবিন পত্নীর। অপরদিকে বর্ষাপড়া স্টেডিয়ামে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। গুয়াহাটিতে জারি যান চলাচলে নিষেধাজ্ঞা। আজ 30 সেপ্টেম্বর থেকে 29 অক্টোবর পর্যন্ত গুয়াহাটির বর্ষাপড়ায় আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে অনুষ্ঠেয় একাধিক আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের পরিপ্রেক্ষিতে পথচারীদের নিরাপত্তা এবং জরুরি যানবাহনের মসৃণ চলাচল নিশ্চিত করতে খেলার নির্দিষ্ট দিনগুলিতে যানবাহনের যাতায়াতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে গুয়াহাটির ট্রাফিক পুলিশ। গুয়াহাটির ডেপুটি কমিশনার অফ পুলিশ এ সম্পর্কে একটি বিস্তৃত
তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করে জানান, আজ 3, 7, 10 এবং 29 অক্টোবর কার্যকর হবে। সে অনুযায়ী একে আজাদ রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে একমুখী যান চলাচলের পাশাপাশি কুলা বসুমাতারি রোডে অর্থাৎ বর্ষাপড়া রোডে গাড়ির পাস সহ যানজট রোধের লক্ষ্যে বেশ কয়েকটি প্রসারিত স্থানে পার্কিংয়ে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। ধীরগতি এবং বাণিজ্যিক পণ্য যানবাহনগুলি বিকে কাকতি রোড, রাজীব গান্ধী পথ, ডক্টর ভূপেন হাজারিকা পথ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রোড সহ প্রধান রুটে ম্যাচের দিনগুলিতে সকাল 11টা থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করতে পারবে না। চম্পাবতী মাঠ, RCTRC মাঠ, রোলিং মিল ফিল্ড এবং বিশাল ম্যারেজ হলের নির্দিষ্ট পার্কিং এলাকা সহ ভিআইপি কার, পাস হোল্ডার এবং ড্রপ অফ যানবাহনগুলির জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। টিকিটের ধরন, গাড়ির পাস এবং উদ্দেশ্যের উপর নির্ভর করে স্টেডিয়ামে প্রবেশ 6টি মনোনীত গেটের মাধ্যমে হবে। পুলিশ আশ্বস্ত করেছে, অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক গাড়ি, অক্সিজেন বাহক গাড়ি, স্কুল বাস এবং প্রয়োজনীয় পরিষেবা সহ জরুরি যানবাহনগুলির উপর জারিকৃত বিধিনিষেধ আরোপিত হবে না। হাই প্রোফাইল ক্রিকেট খেলার সময় মসৃণ যানবাহন চলাচলের সুবিধার্থে শিশু, ছাত্র, বয়স্ক নাগরিক এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের ঝুঁকিপূর্ণ রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। জোর ধাক্কা মোদী সরকারের, কেন্দ্রের বৈঠকের ডাক প্রত্যাখ্যান লেহর আন্দোলনকারী সংগঠনের। অশান্ত লাদাখে শান্তি ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের চেষ্টায় জোর ধাক্কা খেল। লাদাখে শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী 6 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আন্দোলনকারী দুই সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও সোমবার 29 সেপ্টেম্বর লেহ এপেক্স বডির তরফে ওই বৈঠক বয়কটের কথা ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি চেরিং দুর্জে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, আন্দোলনকারীদের দেশদ্রোহীর তকমা দেওয়া হয়েছে, নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে গুলি চালানো হয়েছে, সুরম ওয়াংচুককে সন্ত্রাসবাদী আইনে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র যখন যুদ্ধ ঘোষণা করেছে তখন বৈঠক অর্থহীন, তাই 6 অক্টোবরের বৈঠকে বসছি না। সিআরপিএফ আগাম কোনো ঘোষণা ছাড়াই নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়েছে। পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করাতে হবে এবং অপরাধী সিআরপিএফ জওয়ানদের সাজা দিতে হবে। আমাদের দাবি মানলেই আলোচনার টেবিলে যাব, তার আগে নয়। লাদাখকে পূর্ণ রাজ্য ঘোষণা সহ আরও একাধিক দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল দি লেহস এপেক্স বডির যুব শাখা। গত 10 সেপ্টেম্বর থেকে 35 দিনের আমরণ অনশনে বসেছিলেন 15 জন, তার মধ্যে 2 জনকে জোর করে হাসপাতালে স্থানান্তরিত করায় বুধবার অগ্নিগর্ভ হয়ে উঠে লেহ। বিক্ষোভকারীরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। রণক্ষেত্রের চেহারা নেয় লেহর একাধিক অঞ্চল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান 4 বিক্ষোভকারী। গুরুতর জখম হন আরও শতাধিক। বেলা 11:30 থেকে শুরু করে বিকেল 4:30 পর্যন্ত চলে তাণ্ডব। সরকারি সম্পত্তি ভাঙচুর সহ নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকায় 50 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এখানেই শেষ নয়, গোটা ঘটনার পিছনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশিষ্ট সমাজকর্মী সুরম ওয়াংচুকের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই বাস্তবে রেঞ্চুকে সবক শেখাতে তার এনজিও স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত লাইসেন্স বাতিল করেছে অমিত শাহের মন্ত্রক। অশান্তির 2 দিনের মাথায় সুরমকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন লাদাখের পুলিশ প্রধান। সুজা উপত্যকা থেকে সুরমকে রাজস্থানের যোধপুর জেলে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে হরিয়ানা কংগ্রেসের প্রদেশ সভাপতি রাও নরেন্দ্র সিং ভূপেন হুডাকে বিশেষ দায়িত্ব। ভোটে অপ্রত্যাশিত হারের প্রায় 1 বছর পর হরিয়ানা দলের সংগঠন ডেলে সাজালো কংগ্রেস। গত বছর লোকসভা নির্বাচনে হরিয়ানা দারুণ ফলের পর বিধানসভা ভোটে জেতা খেলা হেরে বসেছিল কংগ্রেস। রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে জনতার ক্ষোভ থাকলেও দলের সাংগঠনিক দুর্বলতা ও দলীয় অন্তর্দ্বন্দ্বে ডুবেছিল কংগ্রেস। হরিয়ানা বিধানসভা ভোটে হারের পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন উদয় বালান। সেই থেকে গত 10 মাস হরিয়ানায় কংগ্রেসের কোনো সভাপতি ছিল না।
অবশেষে হরিয়ানায় দলীয় সংগঠন ডেলে সাজালো হাত শিবির। এবার আর কোনো জাট নেতা নয়, বরং ওবিসি নেতাকে হরিয়ানার দায়িত্ব দিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অনগ্রসর সম্প্রদায় বা ওবিসি নেতা রাও নরেন্দ্র সিংকে হরিয়ানা প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হলো। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হরিয়ানা কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী নেতা ভূপেন্দর সিং হুডাকে পরিষদীয় দলনেতা করল হাত শিবির। অপরদিকে ভুটানের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে ভারত। সম্প্রতি প্রতিবেশী দেশের সঙ্গে আন্তর্জাতিক এই রেল প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। সোমবার ভুটান যাত্রা সহজ করতে 89 কিলোমিটার দীর্ঘ দুটি রেল প্রকল্পের ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এই দুটি রেল প্রকল্পের একটি যাবে পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামংসে পর্যন্ত, অন্যটি আসামের কুকরাঝার থেকে ভুটানের গেলেফুর। গত বছর ভুটান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেল প্রকল্পের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ভারত সফরে এসে সোমবার এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে শিলমোহর দিলেন ভুটানের বিদেশ সচিব। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারত ও ভুটান দীর্ঘদিন ধরে বাণিজ্যিক অংশীদার। ভুটানের যাবতীয় আমদানি রপ্তানি ভারত হয়ে যায়, ফলে ভুটানের আর্থিক উন্নতিতে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি এই 89 কিলোমিটার ভুটানকে ভারতের 1,50,000 কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত দুটি রেল প্রকল্পের জন্য খরচ পড়বে আনুমানিক 4,033 কোটি টাকা। বাংলা ও ভুটানের এই রেলপথ নির্মাণের কাজ আগামী 3 বছরে সম্পন্ন হয়ে যাবে। বানারহাট থেকে সামৎসে পর্যন্ত রেলপথে থাকবে দুটি স্টেশন, একটি বড় ও 24টি ছোট উড়ালপুল, 37টি ভূগর্ভ পথ। অন্যদিকে আসামের কুকরাঝার থেকে ভুটানের গেলেফুরের মধ্যে 6টি স্টেশন থাকবে। এই পথে দুটি উচ্চ সেতু, 29টি বড়, 65টি ছোট সেতু এবং একটি উড়ালপুল থাকছে। এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 4 বছর। অনুমান করা হচ্ছে এই রেলপথ একদিকে যেমন পর্যটন ক্ষেত্রকে আরও বেশি চাঙ্গা করে তুলবে, ভুটানের বাণিজ্য যেমন সহজ হবে, তেমনি উত্তর পূর্ব ভারতের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে। অপরদিকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্ণাটকের সাবেক সাংসদ ফারাজ্জুল রেবান্না সাজা বাতিলের আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছেন। তিনি তার আবেদনে অভিযোগ দায়েরের 3 বছরের দেরি, গুরুত্বপূর্ণ প্রমাণের অনুপস্থিতি এবং ফরেনসিক রিপোর্টের বিরোধাভাসকে রায় চ্যালেঞ্জ করার ভিত্তি হিসেবে তুলে ধরছেন। হাসান আসনের প্রাক্তন সাংসদ রেবান্না তার আবেদনে প্রসিকিউশনের মামলার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেন। তিনি দাবি করেন, এফআইআরে মহিলাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কথা বলা হলেও অভিযোগিত ঘটনার 3 বছর পর 2023 সালে ওই মহিলা একটি ফার্ম হাউসের গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নেন, যা অভিযোগকে দুর্বল করে। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে পুলিশ ঘটনাটির 3 বছর পর অভিযোগ নথিভুক্ত করেছে। রেবান্নার আইনজীবী প্রমাণে অসঙ্গতিও তুলে ধরেন। তিনি জানান, অভিযোগকারী মহিলা স্টোর রুম থেকে উদ্ধার করা পোশাক ও ব্যাগ শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে তিনি বলেন যে মোবাইল ফোনে অভিযুক্ত ভিডিও থাকার দাবি করা হয়েছে সেটি বাজেয়াপ্তই করা হয়নি। এছাড়া তালাবদ্ধ গোড় থেকে উদ্ধারকৃত কথিত বীর্য দাগযুক্ত পোশাক নিয়ে ফরেনসিক রিপোর্টে অসঙ্গতি রয়েছে। রেবান্না হাইকোর্টকে মামলাটি পুনর্বিবেচনা করে নিম্ন আদালতের রায় বাতিলের আবেদন করেছেন। উল্লেখ্য, গত 2 আগস্ট মাইসুরুতে 47 বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণ ও ঘটনাটি রেকর্ড করার অপরাধে আদালত ফারাজ্জুল রেবান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 লক্ষ টাকা জরিমানা করে, যা ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।